আসসালামু আলাইকুম। আমি নাইমুর মোর্শেদ নীরব, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং গত সম্পূর্ণ ভিডিওগুলোর দ্বারা আমরা এভিডেন্স অ্যাক্টের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি এবং এভিডেন্স অ্যাক্টের প্রত্যেকটি সেকশন সম্পর্কে আমরা টুকিটাকি আলোচনা করেছি। তো যেই আলোচনাগুলোর দ্বারা আমরা এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং সেটা থেকে আপনার প্রিলি বা রিটেন যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করার ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন। তো চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবং আজকে থেকে সিআরপিসির আলোচনা শুরু করব এবং ফৌজদারি কার্যবিধি, যেটা সিআরপিসি যেটা বাংলা, ফৌজদারি কার্যবিধি আমরা গতানুগতিকভাবে যেভাবে এভিডেন্স অ্যাক্ট শেষ করেছি সেভাবে সিআরপিসি সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করে এই বিষয়গুলো শেষ করব এবং পর্যানুক্রমিকভাবে আমরা অন্যান্য সাবজেক্টের দিকেও আগাবো এবং সেগুলো আস্তে আস্তে এভাবে ধাপে ধাপে আমরা শেষ করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিআরপিসির আলোচনার বিষয়। তো সিআরপিসিতে যাওয়ার আগে, সিআরপিসিতে বাংলাতে ফৌজদারি কার্যবিধি বলা হয় এবং যেটা 1898 সালের আইন। এবং সিআরপিসিতে সর্বপ্রথমই দেখতে হবে এখানে স্তর সম্পর্কে, আমরা স্টেজ বেসিস এখানে আলোচনা করব। তো যার জন্য আমরা এখানে সেকশন ওয়াইজ যাব না, সেকশন ওয়াইজ তাহলে স্টেজ বেসিস আলোচনা করলে এটা সম্পর্কে আইডিয়াটাও ক্লিয়ার হবে এবং তার পাশাপাশি আমরা এগুলোর প্র্যাকটিক্যাল যেসব লেভেল আছে, স্টেজ লেভেল আছে, সেগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার একটা আইডিয়া অ্যাচিভ করতে পারবো। তো আমাদের সিআরপিসি ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে ক্রিমিনাল ম্যাটারগুলোর ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে। একটি হচ্ছে বিচার পূর্ব স্তর, একটি বিচারিক স্তর এবং অপরটি হচ্ছে বিচার পরবর্তী স্তর। তো আমরা এই স্তরগুলো ধাপে ধাপে আলোচনা করে যাব এবং আজকে আমরা বিচার পূর্ব স্তরের কিছু বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করব এবং তারপর পরবর্তীতে আমরা অন্যান্য স্তরগুলোর দ্বারা এবং বাদবাকি আরও যেসব বিষয়পত্র আছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো বিচার পূর্ব স্তর বলতে মামলা করার শুরুতে যে কিছু কিছু যে স্টেপগুলো আছে, যেমন এফআইআর থাকতে পারে, 200 ধারার ক্ষেত্রে কিছু বিষয়পত্র আছে, জিডি তদন্ত, তারপরে মামলাটা আমলে গ্রহণ। তো এই ধরনের বিষয়বস্তুগুলো হলো বিচার পূর্ব স্তর, যেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এবং বিচারিক স্তর বলতে আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে কিছু মামলা রানিং থাকে, দায়রা কোর্টে বা সেশন কোর্ট বলা হয়, সেশন কোর্টে কিছু মামলা রান করে। তো তারপরে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার করা হয়। এগুলো হলো বিচারিক পদ্ধতি। এইসব স্টেজগুলোতে বিচারিক স্টেজগুলো রান করে। এবং বিচার পরবর্তী স্তরগুলো বলতে যেমন আপিল, রিভিশন বা দণ্ড বাস্তবায়ন বা দণ্ড মওকুফ, এই ধরনের বিষয়গুলো হলো বিচার পরবর্তী স্তর, মানে বিচারিক স্তরটা শেষ হওয়ার পরে তারপরে বিচার পরবর্তী স্তরটা শুরু হয়। তো বিচার পূর্ব স্তরের মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মামলাটা আমলে গ্রহণ সম্পর্কে। আমলে গ্রহণটা হচ্ছে টেকিং কগনিজেন্স, যেখানে বিচার করার পরে কোর্ট আদৌ সেই বিষয়টা গ্রহণ করবে কি করবে না সেটা হচ্ছে আমলে গ্রহণের একটি বিষয়বস্তু। সেটা যদি কোর্ট গ্রহণ করে বা সেটাকে কোর্ট যদি সেটা গ্রহণ করে সেটা বিচারিক স্টেজের জন্য রাখে বা চার্জ গঠন করে, সেক্ষেত্রে সেটাকে বলা হবে আমলে গ্রহণ করা বা টেকিং কগনিজেন্স। বা সেটা যদি আমলে গ্রহণ না করে, বিচারিক স্টেজের জন্য সেখানে না রেখে সেখান থেকেই বিষয়টি শেষ করে দেয়, তাহলে সেটা আমলে গ্রহণ না করা হিসেবে গৃহীত হবে। তো আমলে গ্রহণ সম্পর্কে মেইনলি আমাদের সিআরপিসিতে ডিরেক্টলি সেভাবে কিছু বলা নেই, কিন্তু ধারা 200-তে বলা আছে টেকিং কগনিজেন্সের কথা এবং তার পাশাপাশি ধারা 190-এ বলা আছে মে টেক কগনিজেন্সের কথা। তো ধারা 200-তে টেকিং কগনিজেন্স বলতে যে বিষয়টি বুঝিয়েছে সেটা হচ্ছে যে বিচারিক একটি বিষয় যেটা কোর্টে উত্থাপন করা হয়েছে, সেই বিষয়টিতে আদালত কর্তৃক মনোযোগ দেয়া বা সেটাকে বিবেচনা করা বা সেটা সম্পর্কে একটি ধারণা বা কোনো ধরনের অভিমত প্রকাশ করা। তো আদালত এখানে তার একক সিদ্ধান্ত নেবে যে আদৌ এটি পরবর্তীতে রান করা হবে কিনা বা এটি সম্পর্কে পর্যালোচনা আস্তে আস্তে আগাবে কিনা বা সেটিকে আমলে গ্রহণ করবে কি করবে না, এটা আদালতের একক সিদ্ধান্ত। এবং সেই একক সিদ্ধান্তটি আদালত গ্রহণ করবে প্রসেস ইস্যুর দ্বারা। প্রসেস ইস্যুটা কি? প্রসেস ইস্যুটা হচ্ছে, আমরা পরবর্তীতে এগুলো সেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সংক্ষেপে বলতে গেলে প্রসেস ইস্যুটা হচ্ছে সমন, ওয়ারেন্ট, অ্যাটাচমেন্ট, এই ধরনের বিষয়গুলো যেগুলো আছে, সমন দিয়ে তাদেরকে কোর্টে উপস্থিত হওয়ার জন্য এবং তাদের বক্তব্য পেশ করার জন্য যে সমন বা সমনের পর উপস্থিত না হলে আমরা তাদের ওয়ারেন্ট দিয়ে থাকি, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং কোর্টে উপস্থিত করে। এই যে হাজির করার বিষয়গুলো, তাদেরকে হাজির করে তারপরে তাদের বক্তব্য গ্রহণ করার পরে কোর্ট সেটা সিদ্ধান্ত নেয় যে আদৌ সেটি আমলে গ্রহণ করা হবে কিনা এবং আমলে গ্রহণ করে সেটা বিচারিক স্টেজে ট্রান্সফার করা হবে কিনা। তো এই বিষয়টা হচ্ছে আমলে গ্রহণ। তো ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ না করে বিচারের জন্য পাঠানো হলে
যদি সে আমলে গ্রহণ না করে, ম্যাজিস্ট্রেট যদি এই ধরনের সমন ইস্যু না করে, প্রসেস মানে ইস্যু প্রসেসটা যেটা আছে ইস্যু প্রসেসগুলো না করে, প্রসেস ইস্যু না করে সে যদি বিচারিক স্টেজে পাঠিয়ে দেয়, মানে পরবর্তী স্টেজ যেটা আমরা শুরুতেই বললাম যে ম্যাজিস্ট্রেটরা বিচার করে, দায়রা কোর্টে বিচার করা হয়, সংক্ষিপ্ত ট্রায়াল যেগুলোতে আমরা বিচারিক স্টেজের কিছু কথা বললাম, মানে যখন সেটা ট্রায়াল স্টেজে বিচারিকের জন্য পাঠিয়ে দেওয়া হয়, সেশন কোর্ট হতে পারে, তো সে বিচারিক স্টেজে যখন পাঠিয়ে দেওয়া হয়, সেই বিচারিক স্টেজে সে যদি আমলে গ্রহণ না করে বা এই ধরনের প্রসেস ইস্যু না করে বা যে ধরনের মনোযোগ দেওয়া বা বিবেচনার কথা আমরা বলেছি সেই বিষয়গুলি যদি ম্যাজিস্ট্রেট না করে বিচারিক স্টেজে ট্রান্সফার করে দেয়, তাহলে সেই বিচারটি অবৈধ বলে ঘোষিত হবে, মানে সেটা অবৈধ হয়ে যাবে, সেই বিচারিক যে কার্যক্রমটি আছে কার্যক্রমটি অবৈধ হয়ে যাবে, যেটা 54 DLR 564-তে এই একটি রায় আছে, হাইকোর্টের রায় আছে, সেখানে এটি বলা হয়েছে যে আমলে গ্রহণের যেসব স্টেজ আছে বা যে ধরনের ধাপ আছে সেইগুলো যদি ম্যাজিস্ট্রেট সতর্কভাবে এবং সঠিকভাবে পালন না করেন, তাহলে বিচারিক যে স্টেজ আছে বিচারিক কার্যক্রমগুলো অবৈধ হিসেবে ঘোষিত হবে। তো গ্রহণ করার বিষয় যেটা আছে, আমরা শুরুতেই বললাম যে আমলে গ্রহণ সম্পর্কে জাস্ট উল্লেখ আছে ধারা 200 এবং ধারা 190। ধারা 200-তে সম্পর্কে যে মাত্র যেগুলো বিষয় আলোচনা করলাম এই বিষয়গুলো ধারা 200-তে বলা আছে, এবং ধারা 190 যেটা বলা হচ্ছে যে কারা কারা গ্রহণ করতে পারে বিচারিক কার্যক্রমগুলো বা এই বিষয়গুলো যখন কোনো মানে কাদের কাছে উত্থাপন করা যাবে, ম্যাজিস্ট্রেটদের কাছে এই বিষয় প্রথমে উত্থাপন করতে হয়, ম্যাজিস্ট্রেটের কাছে উত্থাপন করার পরে তারা এটা সেশন করে ট্রান্সফার করে দেন, তো সেশন করে জাজরা সেই বিষয়গুলো দেখেন। তো ম্যাজিস্ট্রেটটা হলো এই বিষয়গুলো 190 বলা আছে যে কাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করা যাবে আমলে গ্রহণ করার জন্য, যে বিষয়টি আমলে গ্রহণ করার মতো কিনা সেটা কারা বিবেচনা করতে পারবে এবং কাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করা যাবে সেটা বলা আছে 190-এ। তো সেটা হচ্ছে CMM বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাদের বলা হয়, তারপরে CJM চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, MM বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট, মানে হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে কোনো মানে ক্ষমতা দেওয়া হলে সে হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এখন CMM এবং CJM হচ্ছে, CMM হলো মেট্রোপলিটন যেই এলাকায় যে চিফ থাকে সে হচ্ছে CMM, মানে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং CJM হলো মেট্রোপলিটন এলাকার বাইরে, এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলো সে হলো প্রথম স্তর মেট্রোপলিটন এরিয়া, এবং মেট্রোপলিটন এরিয়ার বাইরে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, যারা নাম শুধু নাম দুটো আলাদা কিন্তু তাদের ক্ষমতা এবং বিষয়বস্তু একই, শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার ভিতরে থাকে এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সে মেট্রোপলিটন এরিয়ার বাইরে থাকে। তো এই বিষয়টি এই বিষয়টি 190 বলা আছে। তার পাশাপাশি 190 বলা আছে যে বিষয়গুলো বা যে ভিত্তিতে তারা আমলে গ্রহণ করবে কি করবে না সেটা বিবেচনা করতে পারে, সেটা হচ্ছে যে ভিত্তিতে তারা এই বিষয়গুলো পেতে পারে বা এই যে বিষয়টি উত্থাপিত হয়েছে সেই বিষয়টি সম্পর্কে তাদেরকে আসতে পারে, কোন কোন উপায় আসতে পারে সেটাও এখানে বলা আছে। তো প্রথমটা হচ্ছে নালিশের মাধ্যমে, যদি কোনো ব্যক্তি সেখানে নালিশ করে, ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করে, সেটা অ্যাডভোকেটের থ্রুতে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হয়। তো সে কোনো ব্যক্তি যদি সেখানে নালিশের মাধ্যমে বিষয়টি উত্থাপন করে সেক্ষেত্রে চাইলে এটা একটি ভিত্তি হতে পারে ওই নালিশ করার, এবং সেই নালিশের বিষয়টি 200 ধারাতে আসবে, 200 ধারাতে আমরা আলোচনা করা হয়েছে। তো তারপর হচ্ছে পুলিশ রিপোর্টের মাধ্যমে, এবং থার্ড ওয়ান হচ্ছে নিজের জ্ঞানের মাধ্যমে, ম্যাজিস্ট্রেট যদি চান নিজস্ব জ্ঞানে বা স্বপ্রণোদিত হয়ে সে বিষয়টি উত্থাপিত করতে পারে বা সেখানে সে বিষয়টি সে আলোচ্য বিষয় হিসেবে সংগৃহীত করতে পারে। তো পুলিশ রিপোর্টের ক্ষেত্রে সেখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা 54 DLR, যেটা একটি হাইকোর্টে মামলা বললাম যে 54 DLR 564 কথা, এখানে সে আরও একটি রায় ছিল এই বিষয়টি নিয়ে পুলিশ রিপোর্টের ক্ষেত্রে, যে পুলিশ রিপোর্ট যখন দেওয়া হয় পুলিশ রিপোর্টের ক্ষেত্রে যদি সেখানে ভুল ধারা তুলে ধরা হয় ভুলক্রমে, তো ম্যাজিস্ট্রেট যদি চায় সেটা সংশোধন করে বা অন্য কোনো ধারা সেখানে আসবে সেটা সংযোজন করে হলেও মামলা আমলে গ্রহণ করতে পারবেন ম্যাজিস্ট্রেট। তো এটি হচ্ছে তার একটি পাওয়ার যেটা এই মামলা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং নিজের জ্ঞানের যেটা বলা হয়েছে স্বপ্রণোদিত হয়ে যেটা ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে, এখানে কিছু পদ্ধতির কথাও আমরা উল্লেখ করব, সেটা ধারা 191 আলোচনা করা হয়েছে যে কিছু পদ্ধতি রয়েছে সেই নিজের জ্ঞানে যখন ম্যাজিস্ট্রেট কোনো একটি মামলা
তার আলোচ্য বিষয় হিসেবে আনবে বা আমলে গ্রহণ করার জন্য আনবে, সেই ক্ষেত্রে 191 ধারায় বলা হয়েছে সাক্ষী গ্রহণের পূর্বে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট জানাবে যে তিনি যদি চান তাহলে মামলাটি অন্য আদালতে মামলা পরিচালনা করার জন্য নিয়ে যেতে পারেন। এবং অভিযুক্ত ব্যক্তি যদি সেখানে আপত্তি তুলেন, যখন ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে এই বিষয়টি জিজ্ঞেস করবে, তখন সেই অভিযুক্ত ব্যক্তি যদি বিষয়টি সম্পর্কে আপত্তি গ্রহণ করে এবং সে যদি বলে যে হ্যাঁ আমি অন্য কোর্টে নিয়ে যাব আমার মামলা, এখানে আমি রাখবো না, সেখানে সে বায়াস্ট হিসেবে দাবি করতে পারে ম্যাজিস্ট্রেটকে, বা যে কোনো বা তার যাতায়াত বা আসার ক্ষেত্রে সেখানে অসুবিধা বলে সে বলতে পারে। তো এই ধরনের যদি কোনো সমস্যা, সে রিজনেবল সমস্যা দেখাতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেটকে যদি সে সেই বিষয়টি বলে, তাহলে ম্যাজিস্ট্রেট সেটা এই যোগ্য যে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে সেটি ট্রান্সফার করতে পারে। এটা বলা আছে ধারা 191, যেটা ট্রান্সফারের কথা বলা হয়েছে। তো আমলে গ্রহণের ক্ষেত্রে কিছু বিশেষ পদ্ধতি আছে। তো আমলে গ্রহণের ক্ষেত্রে কিছু বিশেষ পদ্ধতি, সেইগুলো সম্পর্কে আলোচনা করবো এখন। তো আমলে গ্রহণের ক্ষেত্রে কিছু বিশেষ যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে ধারা 195 থেকে ধারা 199 পর্যন্ত সিআরপিসি। তো ধারা 195 যেটা বলা হয়, ধারা 195 কতে যেটা বলা হয়েছে যে পেনাল কোডের 172 থেকে 188 মামলা 88 যেই সেকশনগুলো আছে, যেখানে আলোচনা করেছে সরকারি কর্মজীবীদের বিভিন্ন ধরনের অপরাধের কথা আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারি কর্মচারী বা তিনি যার অধীনস্থ একমাত্র সেই অভিযোগ করতে পারবে। মানে 172 থেকে 188 পর্যন্ত পেনাল কোডের যেই অপরাধগুলো আছে, সরকারি কর্মচারী রিলেটেড যে ঘুষ দেয়া বা নেয়া বা কোনো ধরনের পারিতোষিক বিষয়পত্র দিয়ে কোনো কাজ করানো, এই রিলেটেড যেই অপরাধগুলোর কথা যেগুলো বলা আছে 172 থেকে 188 মধ্যে, সেই অপরাধগুলো যদি কেউ সরকারি কর্মচারী করে, তাহলে সেই অপরাধের অভিযোগ করতে হলে সেটা সরকারি কর্মচারীই করবে, এবং সে তার যার অধীনস্থ সে আছে, সে এই অভিযোগটা তুলতে পারবে। আদারওয়াইজ সেটা অন্য কেউ তুলতে পারবে না। যদি সেটা তোলে, তাহলে সেই বিষয়টি ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারবে না। এই বিষয়গুলো, এখন যে বিষয়গুলো আলোচনা করবে, এই বিষয়গুলো সে ম্যাজিস্ট্রেট অল টাইম মানে বিবেচনা করে তারপরে বিষয়টি আমলে নেবে। আদারওয়াইজ সেটা আমরা শুরুতে যে একটা কেসের একটা বিষয়বস্তুর কথা বলেছি, যে সঠিক পদ্ধতি ইউজ না করে যদি আমলে গ্রহণ করা হয় বা আমলে গ্রহণ না করে যদি বিচারিক স্টেজে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সে অবৈধ হবে। তো এই বিষয়গুলো যদি সে নিয়ন্ত্রণ না করে বা মেনটেন না করে যদি বিচারিক স্টেজে পাঠিয়ে দেয়, তাহলেও সেটা অবৈধ হিসেবে ঘোষিত হবে। তো 195 কতে কি আলোচনা করা হয়েছে, এবং খতে বলা হয়েছে যে আদালতের কার্যক্রমে, যে আদালতের যেসব কার্যক্রম আছে সেক্ষেত্রে যদি 193 থেকে 200 বা 205 থেকে 211 এবং 228 এই যেই অপরাধগুলো আছে পেনাল কোডের, এই অপরাধগুলো যদি আদালতের কার্যক্রমে দেখা দেয়, সেক্ষেত্রে তার যে ঊর্ধ্বতন কোর্টটি আছে বা ঊর্ধ্বতন আদালতটি আছে, তার অভিযোগ দায়ের করতে হবে। তার অভিযোগ দায়ের ব্যতীত এখানে বিষয়টি উত্থাপিত করা যাবে না, এবং ব্যক্তিগতভাবে আদালতে এই ধরনের কোনো আবেদন তোলা যাবে না। এবং তারপর উক্ত আদালত অভিযোগ দায়ের করবে। ব্যক্তিগতভাবে কেউ যদি বিষয়টি সম্পর্কে সে যদি আদালতে এই বিষয়টি উত্থাপন করতে চায়, তাহলে তাকে আদালতে বিষয়টি সম্পর্কে আবেদন করতে হবে এবং ঊর্ধ্বতন আদালতে আবেদন করতে হবে। ঊর্ধ্বতন আদালত সেই বিষয়টি তার বিবেচনায় নিয়ে সে তারপরে সেটি সম্পর্কে অভিযোগ দায়ের করবে। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সেখানে অভিযোগ দায়ের করতে পারবে না আদালতের কার্যক্রমটির বিরুদ্ধে। এই বিষয়টি বলেছে খতে। এবং গতে বলা হয়েছে আদালতে কোনো জাল দলিল উপস্থাপন করা হলে সেখানেও মামলা করার ক্ষেত্রে আদালতকেই মামলা করতে হবে, আদালতে অভিযোগ করতে পারবে, ব্যক্তিগতভাবে কেউ এটা দায়ের করতে পারবে না, করলে সেটা আমলে নেওয়া হবে না। তো এরপরে যেটা হচ্ছে, তারপরেও যদি ব্যক্তিগতভাবে যদি কেউ আবেদন করে, মাত্র যেটা বললাম যে ব্যক্তিগতভাবে যদি কেউ আবেদন করে এটা আমলে নেওয়া মানে এটা সম্পর্কে অভিযোগ করার জন্য কোনো আদালতে, সেটা যদি আদালত মামলা না করে, তাহলে সিআরপিসি 476 ধারা অনুযায়ী আবেদন করতে হবে আবার। এবং 476 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিগতভাবে আবেদন করার পরে তখন যদি সেটা নামঞ্জুর করা হয়, সেই ক্ষেত্রে ধারা 476-এর বি অনুযায়ী বা 476-এর খ অনুযায়ী সেখানে আপিল করা যাবে। আপিল করে সেটা আবার সেটা আদালতকে অভিযোগ করার জন্য বলতে পারে। এরপরে 195-এর পরে যেটা ধারা 196 আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রবিরোধী অপরাধের ক্ষেত্রে যদি অভিযোগ করতে হয়, সেক্ষেত্রে সরকার বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত অফিসারকেও এই অভিযোগটি করতে হবে, আদালত সেটা আমলে নেওয়া যাবে না। এরপর 197-এ বলা হয়েছে যে সরকারি কর্মচারী অপরাধ করলে সরকারি কাজে তখন সেই অপরাধ আমলে গ্রহণ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। মানে হচ্ছে সরকারি কোনো কর্মচারী অপরাধ করলে সেই সরকারি কোনো কাজে, যেমন কোনো সরকারি কাজের ক্ষেত্রে যখন কোনো সরকারি অপরাধ করা হয়,
সেই ক্ষেত্রে যদি অভিযোগ করতে চায় তাহলে সরকারের অনুমতি নিয়ে তারপরে অভিযোগ করতে পারবে। কোনো নর্মাল বিষয় একজন সাধারণ কোনো জনগণ সেই বিষয়টি সম্পর্কে জাস্ট ব্যক্তিগতভাবে যে আবেদন করে বা অভিযোগ দায়ের করে দিতে পারবে না। সেই ক্ষেত্রে অভিযোগ দায়ের করতে হলে তাকে অবশ্যই এক সরকারের অনুমতি নিয়ে তারপর অভিযোগ দায়ের করতে হবে। এরপরে 198 যেটি বলেছে, যদি ক্ষতিগ্রস্ত যারা ব্যক্তি আছে, যেমন পেনাল কোডের 493 থেকে 496 এবং পেনাল কোডের অধ্যায় 19 অধ্যায় 21 যেই মামলাগুলোর কথা মানে অপরাধগুলোর কথা বলা হয়েছে, সেই আওতাভুক্ত অপরাধসমূহ সম্পর্কে যদি কেউ মামলা করতে চায় তাহলে যেই ব্যক্তি একমাত্র ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি একমাত্র মামলা করতে পারবে। 493 মানে সেখানে আমরা ওই যে ব্যভিচার বা কোনো মহিলাদের অবিচার সম্পর্কে দেখে থাকি, সেটা আমরা যখন পেনাল করে আলোচনা করব তখন আমরা এই বিষয়গুলো এই সেকশনগুলো আমরা ক্লিয়ারলি দেখব। তো এই বিষয়গুলো সম্পর্কে যখন এই বিষয় রিলেটেড যখন অপরাধ হয়, সেই বিষয়ের অপরাধের ক্ষেত্রে যেই ব্যক্তিটি অ্যাফেক্টেড হবে বা যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, সংক্ষুব্ধ হবে, সেই ব্যক্তি একমাত্র অভিযোগ দায়ের করতে পারে। এবং 199 ক্ষেত্রে বলা হয়েছে যে 497-98 পেনাল করে যে 497-98 আছে ব্যভিচারের যেই পরকীয়ার বিষয়পত্র যেগুলো আছে, সেক্ষেত্রে অভিযোগ যদি করতে হয় তাহলে একমাত্র স্বামী অভিযোগ করতে পারবে। এবং স্বামী যদি অনুপস্থিত থাকে বা স্বামী যদি না থাকে, সেই ক্ষেত্রে সে যার তত্ত্বাবধানে ছিল একমাত্র সেখানে অভিযোগটি করতে পারবে। তো এই ছিল আমলে নেওয়ার পদ্ধতির কিছু বিষয়বস্তু। তো এই আমলে নেওয়ার ক্ষেত্রে এই যে 195 থেকে 99 ধারাগুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো বিবেচনা করে কোর্ট এই পদ্ধতিগুলো মেনে চলে তারপরে আমলে গ্রহণ করবে। আদারওয়াইজ যদি এই পদ্ধতিগুলো বাইরে যেয়ে যদি কোনো কিছু আমলে গ্রহণ ম্যাজিস্ট্রেট করে থাকে, সেক্ষেত্রে সেটি অবৈধ বলে গণ্য করা হবে। তো এরপরে যখন আমলে নেওয়া হবে তার বা সমন বা ওয়ারেন্টে দেওয়ার পরে আসামি যখন কোর্টে উপস্থিত হবে, এই প্রসেস ইস্যু যেটা বলেছিলাম যে সমন বা ওয়ারেন্ট প্রসেস ইস্যুর কথা, সেই সমন বা ওয়ারেন্টের পরে দেওয়ার পরে যদি আসামি হাজির হয় তাহলে সেক্ষেত্রে বিচারের জন্য ওই ট্রায়াল কোর্টে বদলি করে দেবে ম্যাজিস্ট্রেট, তারপরে তারা বিচার কার্য পরিচালনা করবেন। এরপর আরেকটি বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এই বিচার কি বলে সেটাকে বিচারপূর্ব স্তরের মধ্যে যে আমলে গ্রহণের সাথে রিলেটেড যে আরেকটি বিষয় আছে ম্যাজিস্ট্রেট কোর্টেরই আমলে গ্রহণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার কথা। এটা আলোচনা করা হয়েছে ধারা 339 বিতে। এখানে বলা হয়েছে যে এখানে এই বিচারটি করবে আমলে গ্রহণকারী যে আদালত থাকবে, সেই এই বিচারটি করবে বা এই কার্যক্রমটি পরিচালনা করবে। যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হলে বা অনুপস্থিতি হলে সেক্ষেত্রে কী করতে হবে সেটা ওই আমল গ্রহণকারী আদালতই করতে পারবে। তো সমন বা ওয়ারেন্ট যদি দেয়া হয় তারপরেও যদি সে উপস্থিত না হয়, সে কোর্ট যদি বুঝতে পারে যে স্বেচ্ছায় সে আসবে না, স্বেচ্ছায় তাকে উপস্থিত করা সম্ভব হবে না, বা সে পলাতক আছে, মামলার এড়ানোর ভয়ে সে পলাতক আছে বা বিচারের ভয়ে সে পলাতক আছে, সেক্ষেত্রে ধারা 87 মতে তার এগেনস্টে হুলিয়া জারি করা হবে। এবং ধারা 88 মতে তাকে তার সম্পত্তি ক্রোক আদেশ দেওয়া হবে। ক্রোক বলতে সেটা বাজেয়াপ্ত করে রাখা হবে কোর্টে, বা হুলিয়া হলো তাকে খোঁজার জন্য একটা জারি করা হয়, সেটা হচ্ছে হুলিয়া প্রোক্লামেশন যেটা বলা হয়, মানে একটা বিজ্ঞপ্তি জারির মতো। তো এটা হচ্ছে যে 87 অনুযায়ী হুলিয়া জারি করবে এবং 88 অনুযায়ী ক্রোক আদেশ দিবে। এগুলো আমরা পরবর্তীতে যখন সেকশন ওয়াইজ আলোচনা করব বা স্টেজ ওয়াইজ আলোচনা করব তখন আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট নর্মাল বিষয় যে সমন বা ওয়ারেন্ট দেওয়া হলো, সমনে প্রসেস ইস্যু করা হলো, তারপরে সে উপস্থিত হলো না, তারপরে উপস্থিত না হলে তাকে 87 অনুযায়ী আমরা হুলিয়া জারি করব, এবং তারপরে না হলে 88 অনুযায়ী আমরা ক্রোক আদেশ দিবে, আদালত ক্রোক আদেশ দিবে। তারপরেও যদি হাজির না হয়, তারপরে 2টি জাতীয় বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে হাজির হওয়ার জন্য। এবং অ্যাট লাস্ট এগুলোর শেষে আদালত ম্যাজিস্ট্রেট যে করছিল সে আমলি আদালতটি বিচারিক আদালতে বদলি করে দেবে মামলাটি বিচার কার্যক্রম চালানোর জন্য, তারপরেও যদি তাকে হাজির করতে না পারে। তো পলাতক ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি সে পলাতক ব্যক্তি সেখানে বিচার কার্যক্রমে পাঠানোর পরেও উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে তাকে স্টেট ডিফেন্স দেয়া হয় বা সরকারি আইনজীবী দেয়া হয়। সব ক্ষেত্রে নয়, শুধুমাত্র যেখানে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হতে পারে সেক্ষেত্রে তাকে একটি স্টেট ডিফেন্সের সুযোগ দেওয়া হয় বা সরকারি আইনজীবীর ব্যবস্থা করা হয়। এটা বলা আছে LRM এর 1960 চ্যাপ্টার 12-তে বলা আছে যে তাকে একটি স্টেট ডিফেন্সে বা সরকারি আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া হবে যদি তার শাস্তি মৃত্যুদণ্ডের দিকে থাকে। অন্যান্য ক্ষেত্রে আলাদা বিষয় সেখানে করা হবে না। তো রেডি ফর ট্রায়াল থাকবে মানে হচ্ছে ট্রায়ালের জন্য রেডি থাকবে। এখানে আমরা 2টি বিষয় দেখতে পারলাম যে যেসব ক্ষেত্রে সে ট্রায়ালের জন্য প্রস্তুত থাকবে বা রেডি ফর ট্রায়াল থাকবে, সেটা হচ্ছে এই প্রসেস ইস্যু
করার পরে যদি সে অভিযুক্ত ব্যক্তি যদি হাজির হয়, সে হাজির হলে সেখানে সেটা রেডি ফর ট্রায়াল বা ট্রায়ালের জন্য প্রস্তুত থাকবে বা ট্রায়াল স্টেজে পাঠিয়ে দিতে পারবে। বা আমরা যেই একটু আগে যেই কার্যক্রমগুলো আলোচনা করলাম, যে পলাতক ব্যক্তির 339-এর যে 39B এর যে বিষয়বস্তুগুলো আলোচনা করলাম, পলাতক ব্যক্তি যদি সেই সব স্টেজগুলো আমরা তারা যদি পার করতে পারে, পার করার পরে যখন অ্যাট লাস্ট তাকে খুঁজেই পাওয়া যায় না, পলাতকই থাকে, তখন সব স্টেজ পার করার পরে সেটি বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এরপরে বিচারিক আদালতে পাঠাতে পারে, এছাড়া বিচারিক আদালতে পাঠাতে পারে না। তো বিচারিক আদালত পাঠানোর ক্ষেত্রে আমরা এই দুইটি বিষয় দেখতে পারি। তো এগুলো ছিল মোটামুটি বিচারপূর্ব বিষয়বস্তুগুলো। তো আমরা এই পর্যন্তই আজকে আমাদের আলোচনা থাকবে, এবং পরবর্তী আলোচনা এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়বস্তুগুলো আস্তে আস্তে আলোচনা করব, যেখানে আমরা সিআরপিসি সবগুলো সেকশন এবং তার পাশাপাশি অন্যান্য স্টেজগুলো সম্পর্কে জানতে পারবো বিস্তারিত। তো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।